নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প বক্তা বলাই নিরুদ্দেশ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বলাই বাবু নিরুদ্দেশ। আমড়াহাটির বলাই চোংদার, রাতারাতি হাপিস বলাই বাবু। অথচ পরের দিনই বাল্যবন্ধু কানাই বাবুর স্মরণ সভায় তার বক্তৃতা দেবার কথা। জনগণ বলাবলি করছিল জীবনের সেরা বক্তৃতাটা এখানেই দেবেন তিনি। বাল্যবন্ধু বলে কথা। বলাই বাবু প্রফেশনাল বক্তা এবং তুখোড় বক্তা। তবে বক্তৃতার ব্যাপারে বলাই বাবুর স্পেশালাইজেশন আছে, ডাক্তারদের যেমন থাকে আর কি। কিডনি, ফুসফুস, হাঁটু, কনুই, কবজি বা কড়ি আঙুল স্পেশালিস্ট। বলাই বাবু তেমনি স্মরণ সভা স্পেশালিস্ট। চেনা অচেনা আধচেনা যে কোনো মানুষের স্মরণ সভা একাই জমিয়ে দিতে পারেন। একেবারে অচেনা ব্যক্তির বেলায় একটু হোমওয়ার্ক করে নিতে হয়। নাম, বাবার নাম, পেশা, মানে ওই ব্যক্তি ফুটবলার ছিলেন নাকি মাছের ভেড়ির মালিক, শিক্ষকতা করতেন নাকি মুদির দোকান, ব্যাস এতেই কাফি। গোড়া থেকেই তাহলে বলা যাক। বক্তা হিসেবে বলাই বাবুর উত্থানের ইতিহাস। একেবারে ছা পোষা বাঙালি বলতে যা বোঝায় তেমনটাই ছিলেন বলাই বাবু। একটা বেসরকারি প্রতিষ্ঠানে অনবরত ঠাকুর থাকবি কতক্ষণ বাদ দিবে যে চলা একটা চাকরি। মাস মাইনে পুরনো লড়ঝড়ে সাইকেলের মতো, চালাতে গেলেই নানাবিধ ক্যাচ কোচ শব্দ, আর মাসের শেষে টায়ার পাংচার, তখন ধার ধর। তার ওপর বলাই বাবুর নিজের গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্য আর হাই সুগার। গিন্নি বনলতা দেবীর রক্তাল্পতা, গিঁটে বাত আর লো প্রেশার। চাকরি বাকরি না পেয়ে ফ্রাস্ট্রেশনের বর্ডার লাইনে দাঁড়িয়ে থাকা একমাত্র সন্তান রামানুজ। মোদ্দা কথা, বায়োডাটা তেমন মজবুত নয়। কিন্তু আর পাঁচটা গড়পড়তা মানুষের মধ্যে যেটা ঘাপটে মেরে থাকে সেটা পুরোদস্তুর ছিল বলাই বাবুর। বিখ্যাত হবার বাসনা, মানুষের নজরে পড়ার জন্য আকুলি বিকুলি। কিন্তু বিখ্যাত হওয়া তো সহজ কথা নয়। বিখ্যাত হতে হলে পড়াশোনা, গান বাজনা, খেলাধুলো, ম্যাজিক, কুইজ, কিছুতে একটা চৌকস হতে লাগে। এমনকি খুব খেতে পারলেও অনেক দূরে নাম ছড়ায়। ছোটবেলায় পাড়ায় রমাকান্ত জ্যাঠাকে মনে আছে তার। খেতে পারতেন বটে জ্যাঠা। কাজের বাড়িতে গোটা 20-25 লুচি, সেই মতো তরি তরকারি, কিলো টাক মাংস, 50-60 পিস মিষ্টি। তারপরে কেউ যদি জিজ্ঞেস করতেন, ঠিক আছেন তো রমা বাবু, জ্যাঠা মস্ত ঢেকুর তুলে বলতেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তবে কথা কি জানো, এখন তো সে খাওয়া নেই আমার, বয়স হচ্ছে, তাই বুঝে শুনে অল্প করে খাই। অতি ভোজনের স্বীকৃতি স্বরূপ নতুন নাম পেয়েছিলেন একটা, বক রাক্ষস। এলাকায় অনেকগুলো রমাকান্ত, কিন্তু বক রাক্ষস রমাকান্তকে সবাই এক ডাকে চিনত। কিন্তু বলাই বাবুর তো এসব কিচ্ছু নেই। অনেক ভেবে একটা উপায় বের করেছিলেন বলাই বাবু, রাজনীতি। রাজনীতি করে বহু অর্ডিনারি মানুষ কেউকেটা হয়ে ওঠে। এই তো তার স্কুলের বন্ধু কানাই বাবু, কানাই কাষ্ঠ। কানাই বাবু ছিলেন তারই মতো অ্যাভারেজ, খেলাধুলা, পড়াশোনা সব ব্যাপারই। সত্যি বলতে কি পড়াশোনায় তো বলাই বাবুর চেয়েও খাজা। মাধ্যমিকে বলাই বাবু তো তবু সেকেন্ড ডিভিশন, কিন্তু কানাই বাবু থার্ড। তার মধ্যে আবার অঙ্ক আর ভূগোলে লাল কালি ঘেঁষে, সেটাও বলাই বাবুর বদান্যতায়। সময় দূরত্বের একটা অঙ্ক আর লেজা মুড়ো ফ্যাক্টর। ভূগোলে জল ঢাকা নদীর গতিপথ আর তরাই অঞ্চলের জলবায়ু একেবারে টোটো নামিয়ে দিয়েছিলেন বলাই বাবুর খাতা থেকে। সেই কানাই কাষ্ঠ রাজনীতি করে এখন জাঁদ রেল নেতা। বলাই বাবুর মনে হলো, কানাই যদি পারে আমি বা পারবো না কেন? তো একদিন সোজা চলে গেলেন কানাই বাবুর বাড়ি। বললেন, কানাই, আমি রাজনীতি করতে চাই। কানাই বাবু বললেন, গুড, তা কোন দলে? বলাই বাবু বললেন, কেন, তুই যে দল করিস আমি সেই দলেই ঢুকবো। ভেরি গুড। কানাই বাবু বললেন, তাহলে কাল সন্ধেবেলা নেতাজি সঙ্গের মাঠে আমাদের একটা জনসভা আছে, চলে আয়। সেই মতো পরের দিন নেতাজি সংঘের মাঠে গিয়েছিলেন বলাই বাবু।
ব্যাপক জনসমাগম। কানাইবাবু স্টেজের উপরে ছিলেন, দর্শকদের মধ্যে বসেছিলেন বলাইবাবু। ভাবছিলেন অচিরে তিনিও একদিন স্টেজে উঠবেন, বক্তৃতা দেবেন। মিটিং শেষে বাড়ি ফিরছিলেন বলাইবাবু। হেলা বকুলতলার জায়গাটা অন্ধকার। হঠাৎ 4-5টা লোক কোথা থেকে যেন অন্ধকার ফুঁড়ে ঘিরে ধরলো তাকে। তারপর উদম মার, এলো পাথারি, চর, ঘুষি। রক্তাক্ত বলাইবাবু লুটিয়ে পড়লেন। 5 দিন হাসপাতালে থাকতে হয়েছিল বলাইবাবুকে। নাকের হাড় ভেঙেছিল, দুটো দাঁত খলবল করছিল। হসপিটালে কানাইবাবু দেখতে গিয়েছিলেন। বলাইবাবু জিজ্ঞাসা করেছিলেন তাকে, কারা মারলো বলতো? বিরোধী পার্টির লোক? ভুরু কুচকে আঘাতের জায়গাগুলো দেখলেন কানাইবাবু। তারপর বললেন, না না না, অপোনেন্ট নয়। তাহলে ছিনতাইবাজ বা ডাকাত? কিন্তু কিছু তো খোয়া যায়নি আমার। না না, এটা আমাদেরই পার্টির কাজ। বলাইবাবু ভয়ানক ভেবলে গেলেন। বললেন, আমাদের পার্টি? আমাদের পার্টির লোক আমাকে মারবে কেন? ওরা কি অন্ধকারে লোক চিনতে ভুল করেছে? ঠিকই চিনেছে। কানাইবাবু বললেন, আসলে এই আমরাহাটি অঞ্চলে আমাদের পার্টিতে এখন 4টে গোষ্ঠী। 4টে? বলাইবাবু হতবাক। আরে 4টে তো কম, বহু জায়গা আছে সেখানে 7-8টা, এমনকি 17টা গোষ্ঠী আছে। তোরটা হচ্ছে বদন দে গোষ্ঠীর কাজ। মারে স্টাইল দেখি বুঝেছি। বদনের ছেলেরা সাধারণত মুখ টার্গেট করে, তোর যেমন করেছে। কাঁদন ঘোষ গোষ্ঠীর অপারেশন হকি স্টিক দিয়ে। এদের থেকেও খতরনাক মদনের গোষ্ঠী। ওরা স্ট্রেট পেটো চার্জে বিশ্বাসী। ওরা যাকে টার্গেট করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয় না। আসলে ওরা মানুষের মৃত্যু যন্ত্রণাকে দীর্ঘায়িত করায় বিশ্বাসী নয়। শুনে চোখ বড় বড় হয়ে গেল বলাইবাবুর। কানাইবাবু বললেন, তুই চিন্তা করিস না, আমাদেরও ছেলেপুলে আছে, তাদের নিজস্ব স্টাইল আছে। তোর মারের বদলা আমি ঠিকই নেব। বলাইবাবু বলেছিলেন, তা তোর স্টাইল কেমন? কানাইবাবু ফিসফিস করে বলেছিলেন, শোন, আমার অপারেশন ভারী সিম্পল। টিমে কজন আছে যারা অ্যানাটমিতে পোক্ত, কয়েকজনের শরীরে বেজায় শক্তি। এরা প্রথমে টার্গেটকে চেপে ধরে, তারপর অ্যানাটমি এক্সপার্টরা জায়গা বুঝে খুঁট চালায়। গলায়, বুকে আর পেটের ঠিক জায়গা মতো চালাতে পারলেই 2 মিনিটে খেল খতম। তোর বদলা আমি নেবই, চিন্তা করিস না। না, চিন্তা করেননি বলাইবাবু। তবে রাজনীতি করে বিখ্যাত হবার বাসনা সেদিনই প্যাকেটে মুড়ে আস্তা করে ফেলে দিয়েছিলেন। তার এই পিটুনি খাওয়া অবশ্য আস্তা করে পড়েনি, বরং বলা যায় বদন ধোলাই তার বরাত খুলে দিয়েছিল। হসপিটালে তার পাশের বেডে ভর্তি ছিলেন যতীন বিশ্বাস নামে এক রিটায়ার্ড স্কুল টিচার। পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। ডাক্তাররা রোগ ঠিক মতো ধরতে পারছিলেন না, নানা রকম চেষ্টা করতেন। আর মাঝে মাঝে এসে পেট টিপতেন যতীন বাবুর, জিজ্ঞেস করতেন, লাগছে? কেমন লাগছে? যতীন বাবু প্রতিবার একই উত্তর দিতেন, কেমন আবার লাগবে ডাক্তার বাবু, খুবই খারাপ লাগছে। যাই হোক, পাশাপাশি বেডে থাকার জন্য দুজনের টুকটাক কথাবার্তা হতো। বলাইবাবু রিলিজের দিনও ডাক্তাররা যতীন বাবুর পেটে ব্যথা খুঁজে না পেয়ে আন্তাবড়ি টিপেই চলেছেন। আসবার সময় যতীন বাবুকে গেট ওয়েল সুন জানিয়ে এসেছিলেন বলাইবাবু। কিন্তু ভালো হয়ে ওঠা হয়নি যতীন বাবুর। সেই খবর পেলেন যতীন বাবুর ছেলে ইন্দ্রজিতের কাছ থেকে। ভিজিটিং আওয়ারে ইন্দ্রজিৎ আসতো রোজ, সেই সূত্রে পরিচয়। বাঁধের বাজারে বাজার করছিলেন বলাইবাবু। সেখানে ইন্দ্রজিৎকে দেখলেন একেবারে ন্যাড়ামুন্ডি অবস্থায়। শুনলেন বলাইবাবুর রিলিজের পরদিন পেটে ব্যথা নিয়ে স্বর্গত হয়েছেন যতীন বাবু। ডাক্তাররা রোগ শেষ পর্যন্ত ধরতেই পারেননি। ইন্দ্রজিৎ বাজারে দাঁড়িয়ে একটা অনুরোধ করলো বলাইবাবুকে। পরের রবিবার যতীন বাবুর স্মরণ সভা, বলাইবাবু গেলে সে খুব খুশি হবে। ঠিকানা দিয়েছিল ইন্দ্রজিৎ। পরের রবিবার 7-5 না ভেবেই চলে গিয়েছিলেন বলাইবাবু। গিয়ে দেখলেন বেশ ভিড়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রাক্তন কিছু ছাত্রছাত্রী, এমনকি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিছু ছেলে মেয়ে, সব মিলিয়ে ভিড় মন্দ নয়। আত্মীয় স্বজন, পাড়ার কয়েকজন, 3-4 জন প্রাক্তন ছাত্রছাত্রী একে একে বললেন যতীনবাবু সম্পর্কে সব স্তুতি। তিনি কত উদার, কেমন বন্ধু বৎসল, কি ভীষণ ছাত্র দরদি, এই সংক্রান্ত সব ভালো ভালো কথা। তবে একটা জিনিস চোখে পড়লো বলাইবাবুর,
ইয়াং ছেলেমেয়েগুলোর বেশিরভাগই ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিল বসে বসে। দু চারজন আবার ইয়ার প্লাগ লাগিয়ে চোখ বুজে গানও শুনছিল, এমনকি মাথাও নাড়ছিল গানের তালে। কিন্তু পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না বলাইবাবু। ইন্দ্রজিৎ শটান ঘোষণা করে দিল, এবার বাবার সম্পর্কে বলবেন এমন একজন যিনি শেষের কটা দিন বাবাকে খুব কাছ থেকে দেখেছেন। বিরাট ফেঁসে গেলেন বলাইবাবু। ঠিকই শেষ কটা দিন খুব কাছ থেকে দেখেছেন তিনি, মামুলি কথাবার্তাও হয়েছে, কিন্তু সেই রসদ নিয়ে স্মরণ সভায় বক্তৃতা দেওয়া যায় না। কিন্তু উপায়ও নেই, নাম ঘোষণা হয়ে গেছে। অগত্যা বলাইবাবুকে মাইক্রোফোনের সামনে দাঁড়াতেই হলো। বুক ঠিপ করছে, হাত পা কাঁপছে, গলা শুকনো, কিন্তু কিছু তো বলতেই হয়। ফেসবুক আর কানে ইয়ার প্লাগ লাগানো চ্যাংড়াগুলো ছাড়া হল ভর্তি লোক তার দিকে তাকিয়ে। একটু গলা ঝেড়ে বুক ঠুকে শুরু করে দিলেন বলাইবাবু। ঠিক করে নিলেন উদার মহৎ ইত্যাদি গতে মাথা পথে হাঁটবেন না, নতুন কিছু বলবেন। তাই দু একটা মামুলি কথার পরই চলে এলেন পেটে ব্যথা প্রসঙ্গে। পেট ব্যথা কি করে সহ্য করতে হয় সেটা দেখিয়ে গেছেন যতীন বাবু। আমাদের ওয়ার্ডে অন্য রুগীরা যখন সামান্য ইনজেকশন নিতে কিংবা একটু রক্ত দিতে এমন হাউমাউ চিৎকার করে উঠতেন যে তখন মনে হতো বাড়িতে বুঝি আগুন লেগেছে বা ডাকাত পড়েছে, তখন প্রবল পেটে ব্যথা হাসি মুখে সহ্য করতেন যতীন বাবু। নির্দয় ডাক্তাররা যখন ওই ব্যথার জায়গাটা নিষ্ঠুর ভাবে টিপতেন তখন সামান্য কোকিয়ে পর্যন্ত উঠতেন না, বরং রঙ্গরসিকতা করতেন তাদের সঙ্গে। আসলে পেটে ব্যথা প্রতীক মাত্র, উনি পেরেছিলেন মনটাকে শরীরের ঊর্ধ্বে নিয়ে যেতে। এটা খাঁটি মহাপুরুষের লক্ষণ। বুদ্ধদেব মহাবীর এই কথাটাই বারবার বলে গেছেন, আর যীশু খ্রিস্ট হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। প্রভু যিশুর হাত পায়ে যখন হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে পেরেক পোঁতা হচ্ছে, মাথায় কাঁটার টুপি, তখনও তিনি হাসি মুখে বলেছিলেন, প্রভু এদের ক্ষমা করে দিও। সব কুঁড়ি যেমন ফুল হয়ে ফোটে না, তেমন সব মহাপুরুষও জীবদ্দশায় স্বীকৃতি পান না। যতীনবাবু আসলে কুঁড়ি হয়ে ঝরে যাওয়া এক মহাপুরুষ। আশা করি ভাবি প্রজন্ম তার মাহাত্ম্য ঠিকঠাক বুঝতে পারবে। বক্তৃতা ব্যাপক হিট। ইন্দ্রজিৎ বলাইবাবুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন। কয়েকজন মহিলা আঁচল দিয়ে চোখের জল মুছছিলেন। বেশ কজন ফোন নাম্বার নিয়ে রাখলেন। ইয়াং ছেলেমেয়েরা বলাইবাবুর গা ঘেঁষে দাঁড়িয়ে সেলফি নিল। ব্যাপার এখানেই শেষ নয়। বলাইবাবুর এই বক্তৃতার একটা সুদূর প্রসারী প্রভাব পড়ল। কিছুদিন পরেই বলাইবাবু টের পেলেন সেটা। সেদিন রবিবার, অফিস ছুটি। বলাইবাবু রান্নাঘরে সবজি কেটে দিয়ে সাহায্য করছিলেন গিন্নিকে। ডোরবেল বাজলো। দরজা খুলে বলাইবাবু দেখলেন মধ্যবয়সী দুই ভদ্রলোক দাঁড়িয়ে, দুজনেই মুন্ডিত মস্তক। তারা জানালেন সেই যতীনবাবু সম্পর্কে এদের মেসোমশাই। এদের বাবা শিলভদ্র সাহা যতীনবাবুর ভাইরা ভাই। সম্প্রতি এরাও পিতৃহারা হয়েছেন। সেটা বড় কথা নয়, যথেষ্ট পরিপক্ক বয়সে সজ্ঞানে পরলোকে গেছেন, আক্ষরিক অর্থে সজ্ঞানে। কারণ মৃত্যুর ঠিক আগে বাড়ির সবাইকে ডেকে নিজের শেষ ইচ্ছে জানিয়েছিলেন। এক, তার দুই ছেলে রাধাকান্ত আর কৃষ্ণকান্ত যেন কোনো ঝুট ঝামেলায় না গিয়ে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সব সমান ভাগে ভাগ করে নেয়। দুই, বুড়ি মাকে যেন ঠিক মতো দেখভাল করে। তিন, শ্রাদ্ধের মেনুতে যেন অবশ্যই ভেটকি মাছ আর এঁচোড় চিংড়ি থাকে। চার, প্রতিবেশী কালীপদ বাবু যে সব সময় বন্ধুর বেশে তাকে শুধু বাঁশি দিয়ে গেছেন, তাকে যেন কোনোভাবেই শ্রাদ্ধে নেমন্তন্ন না করা হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্মরণ সভায় অতি অবশ্যই যেন বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয় বলাইবাবুকে। কিন্তু সবাইকে ছেড়ে বলাইবাবুকে কেন? রাধাকৃষ্ণ জানালো সেদিন নাকি তাদের বাবা উপস্থিত ছিলেন যতীনবাবুর স্মরণ সভায়। সেখানে বলাইবাবুর ভাষণ শুনে তিনি একেবারে মোহিত হয়ে যান। কারণটা পরিষ্কার হলো বলাইবাবুর। কিন্তু মুশকিল হচ্ছে যতীনবাবুর সঙ্গে কিছুটা আলাপ পরিচয় ছিল তার, কিন্তু এই শিলভদ্র সাহা যে একেবারে আনকোড়া। স্মরণ সভায় অত মানুষের মধ্যে সাহাবাবু কোনজন সেটাই স্মরণ হচ্ছে না তার। এমন ভজকট একটা ব্যাপার যে হতে পারে সেটা মালুম করেই বুঝি ছেলেরা সঙ্গে করে ছবি এনেছিলেন বাবার। বলাইবাবুকে দেখালেন, দেখেই চিনতে পারলেন বলাইবাবু। এই বৃদ্ধ মানুষটা ঠিক তার পাশেই বসেছিলেন। টুকটাক কথাও হয়েছিল।
ভদ্রলোকের বোধহয় ভ্রমণের শখ, যৌবনে প্রচুর বেরিয়েছেন। একবার নাকি এভারেস্টের লাস্ট বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছিলেন। কাঞ্চনজঙ্ঘারও অনেকটা উপরে উঠেছিলেন একবার। গোটা অযোধ্যা পাহাড় চষে ফেলেছেন। 6 বার উঠেছিলেন শুশুনিয়া পাহাড়ে। লাস্ট বছর 5 আগে, বয়স তখন 70 ছাড়িয়েছে। বলাইবাবুর মনে হয়েছিল ভ্রমণ মানেই ওনার কাছে পাহাড়ে চড়া। সেখানে নদী, সমুদ্র, মরুভূমি, তৃণভূমির কোনো গল্প নেই। তাই বুঝি বলাইবাবুকে একবার জিজ্ঞেস করেছিলেন, আপনি কখনো পাহাড়ে চড়েননি? ছেলেবেলায় বাবা মার সঙ্গে একবার ঘাটশিলায় গিয়েছিলেন বলাইবাবু। সেখানে ফুলডুঙরি পাহাড়ে উঠেছিলেন। সে কথা বলতে সাহাবাবু নাক কুঁচকে বলেন, ফুলডুঙরি? সেটা আবার পাহাড় নাকি? এমনিতে লোকে ওটাকে টিলা বলে, কিন্তু আমার কাছে ওটা পাথরের ঢিবি ছাড়া অন্য কিছু মনে হয় না। যাই হোক, বলাইবাবুর মনে হলো চ্যালেঞ্জটা নিয়েই দেখা যাক। হোক শোক সভা, একরকম স্বীকৃতি তো বটে। তাই গেলেন সেখানে। এখানেও মোটামুটি ভালোই ভিড়। প্রথম দিনের সেই নার্ভাসনেস আর নেই। মাইক্রোফোন হাতে নিয়ে বলাইবাবু শুরু করে দিলেন। এখানে উনি পাহাড়কে তুলে ধরলেন। বললেন, আমরা সবাই জানি শিলভদ্রবাবু পাহাড়ে চড়তে ভালোবাসতেন। জীবনে ছোট বড় মাঝারি নানা উচ্চতার পাহাড়ে চড়েছেন। আসলে পাথর নুড়ি বরফের পাহাড়ে চড়লেও তিনি চোখে আঙুল দিয়ে যেটা দেখাতে চেয়েছেন সেটা হলো জীবনের অন্য একটা দিক। সেটা হলো জীবন যুদ্ধ। মানব জীবনের সমস্ত চড়াই উতরাই কেমন অনায়াসে ডিঙিয়ে যেতে হয় সেটাই বুঝিয়ে গেছেন সারা জীবন ধরে। প্রকৃতপক্ষে তিনি একজন আদর্শ জীবন যোদ্ধা। শোকসভাতে সাধারণত হাততালি দেওয়ার রেওয়াজ নেই, কিন্তু সেদিন বক্তৃতা শেষে বেশ হাততালি পড়ল। সম্ভবত এতবার জীবন জীবন করেছেন যে মানুষ শোক ভুলে হাততালি দিয়ে বসলো। ব্যাস, এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি বলাইবাবুকে। কিভাবে যেন এই দুটো বক্তৃতার কথা রাষ্ট্র হয়ে গেল। তারপর থেকেই গুচ্ছ গুচ্ছ আমন্ত্রণ, তবে সবই স্মরণ সভার। সকাল থেকেই তার বসার ঘরে মানুষের ভিড়, বেশিরভাগই ন্যাড়ামুন্ডি, সদ্য বাপ মা, দাদু ঠাকুমা, দাদা, শ্যালক বা ভগ্নিপোত হারানো সব মানুষ। সবাই বলাইবাবুকে চায় তার প্রিয়জনদের স্মরণ সভায়। কাহা কাহা মুলুক থেকে ডাক আসে, বলাইবাবুকে নিয়ে কাড়াকাড়ি। বলাইবাবুকে বুক করার জন্য শ্মশান ঘাট থেকে মানুষ সোজা চলে আসেন বলাইবাবুর বাড়িতে। কিছুদিনের মধ্যেই ডিমান্ড এমন জায়গায় চলে গেল যে গুরুতর অসুস্থ কেউ হসপিটালে ভর্তি। ডাক্তারবাবু বলেছেন 72 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। বাড়ির লোক রিস্ক না নিয়ে বলাইবাবুর সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে রাখেন, 50% অ্যাডভান্সও দিয়ে যান। হ্যাঁ, বক্তৃতার জন্য ফিজ নেন বলাইবাবু। পেঁচোয় পাওয়া ওই চাকরিটা ছেড়ে দিয়েছেন, কিন্তু এতটুকু আর্থিক ক্ষতি হয়নি। এখন স্মরণ সভায় বক্তৃতা দিয়ে অনেক বেশি কামাচ্ছেন। ছেলে রণজয়কে ব্যবসা করে দিয়েছেন। সদর হাসপাতালের উল্টো দিকে ডেড বডির খাতের দোকান। দিব্যি চলছে বিজনেস। গাড়ি কিনেছেন বলাইবাবু, সেক্রেটারিও রেখেছেন একটা। সেই টাকা পয়সা, অ্যাডভান্স, ডেট, টাইম ইত্যাদি প্রভৃতিগুলো সব সামলায়। আর বায়োডেটা নেয়, সংক্ষিপ্ত বায়োডেটা। নাম, পেশা, মৃত্যুকালীন বয়স, বিশেষ শখ আহ্লাদ অর্থাৎ হবি, এইরকম গুটি কয়েক তথ্য পেলেই কাফি। তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে ঘন্টার পর ঘন্টা টেনে দিতে পারেন। তবে কতক্ষণ টানবেন সেটা নির্ভর করে রেটের উপর। যত বেশি টাকা তত লম্বা বক্তৃতা। সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় বলাইবাবুর। ফুলিয়া থেকে ফুলেশ্বর, বাসন্তী থেকে বসন্তপুর বা হেমন্তনগর গাড়ি ছোটে তার। গাড়িতে বসেই ল্যাপটপে বায়োডেটা গুলো চোখ বুলিয়ে নেন। বক্তব্যের প্রথমে থাকে মামুলি 2-4 কথা, আর শেষে থাকে আত্মার শান্তি কামনা। কিন্তু এইসব শোনার জন্য তো মানুষ কাঁড়ি কাঁড়ি খরচা করে তাকে নিয়ে আসে না। বক্তৃতার মাঝের অংশটা একেবারে এক্সক্লুসিভ। এই সময় কল্পনা শক্তি টঙে চড়ে যায় তার। দু একটা উদাহরণ দেওয়া যাক। হাওড়ার ঘুষুরিতে অগ্নিশেখর রায় নামে একজনের স্মরণ সভায় বললেন, অগ্নি মানে আগুন। আগুন শুধু ওনার নামে নয়, মনেও ছিল। সেই মনের আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়তেন আগুন নেভানোর কাজে। 1963 সালে কসবার এক বস্তিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলছে গোটা বস্তি। ভেতর থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ। দমকল পৌঁছানোর আগেই অগ্নিশেখর বাবু পৌঁছে গেলেন। নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়লেন আগুনে।
শত শত নরনারীকে উদ্ধার করে আনলেন। তারপর 1972 সালে খর্দার একটা স্কুলে আগুন লাগে। খর্দায় এক বন্ধু ছিলেন ওনার, তার বাড়িতে গিয়েছিলেন। উনি সোজা সেই স্কুলে চলে যান। দমকল তখন সবে পৌঁছেছে। দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি বিপন্ন শিশুদের উদ্ধার করেন। তারপর সম্প্রতি পার্ক স্ট্রিটে স্টিফেন হাউসে আগুন লাগে যখন, তখন উনি ওখানকার একটা রেস্টুরেন্টে ওনার ফেভারিট চিকেন ফ্রাইড রাইস খাচ্ছিলেন। কিন্তু খবর পাওয়া মাত্র ফ্রাইড রাইসের মায়া ত্যাগ করে উনি অকুস্থলে পৌঁছে যান। ওই বাড়ির দুর্গম সব জায়গায়, যেখানে দমকলও পৌঁছতে পারছিল না, স্পাইডারম্যানের মতো দেওয়াল বেয়ে ব্যাটম্যানের মতো উড়ে গিয়ে পোল ভল্টারের মতো ভোল্ট খেয়ে সেই সব জায়গায় পৌঁছে যান। বহু দুর্গত মানুষকে উদ্ধার করেন। তখন মিডিয়া খুব সক্রিয়, নানা সংবাদপত্র আর টিভি চ্যানেল ওনার ইন্টারভিউ নিতে চায়। কিন্তু উনি রাজি হননি। বলেছিলেন, 43 জন মানুষ মারা গেলেন, আমি তাদের চেষ্টা করেও বাঁচাতে পারলাম না, সেটাই আমার মস্ত ব্যর্থতা। এই ক্ষেত্রে আমি একজন ব্যর্থ মানুষ, আমার মুখ দেখানো উচিত নয়। শেষে বলাইবাবু বললেন, আমার মনে হয় পরাধীন ভারতবর্ষের অগ্নিযুগের কোন বিপ্লবী এই অগ্নিশিখর হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন। উনি একজন আদ্যন্ত অগ্নিপুরুষ। মৃত ব্যক্তির নাম বলাইবাবুর কল্পনার ফ্লাডগেট খুলে দেয়। কিছু ক্ষেত্রে অবশ্য সমস্যা হয়। বাপি, ভুলু, ভোলা এই জাতীয় সাদামাটা নাম হলে সেক্ষেত্রে অন্য সূত্র ধরে এগোতে হয়। এমন হলো বেগমপুরের খোকন হাতির বেলায়। গাড়িতে যেতে যেতে খোকন হাতির বায়োডেটায় চোখ বোলাচ্ছিলেন। বেশ বুঝতে পারছিলেন খোকন নাম নিয়ে বেশিক্ষণ টানা যাবে না। তাহলে পেশায় ভদ্রলোক ছিলেন বিখ্যাত বটবৃক্ষ মার্কা ডালদার দালাল। বড় বাজারে দালালি করে বেশ টাকা করে কামিয়েছেন। পেশা যার ডালদার দালালি, সেই পেশা নিয়েও তেমন কিছু বলা যাবে না। কিন্তু টাইটেল হাতি, এটা নিয়ে কিছু করা যেতে পারে। হাতির মতো খেতে পারতেন? না না, কোনো মানুষের স্মরণ সভায় এমন বলাটা স্বাস্থ্যকর হবে না। হঠাৎ মাথায় বিদ্যুৎ চমক, খেতে নয় খাওয়াতে ভালোবাসতেন। ব্যাস শুরু করে দিলেন। খোকন বাবু বন্ধু বান্ধবদের তো খাওয়াতেনি, তাছাড়া দরিদ্র অভাবী মানুষের মুখে অন্ন তুলে দিতেন। তার বাড়িতে রোজই 2-4 জন নিরন্ন মানুষের পাত পড়তো। হাটে বাজারে কোনো ভিক্ষাজীবীকে দেখলে কাছাকাছি হোটেলে নিয়ে গিয়ে পেট পুড়ে খাইয়ে দিতেন। তিনি ছিলেন মা অন্নপূর্ণার আর এক রূপ। কখনো কখনো ছবিও সাহায্য করে বলাইবাবুকে। যার স্মরণ সভা, তার ছবি থাকে অনুষ্ঠানে। বেশিরভাগ ছবি আবক্ষ, স্টুডিওতে তোলা। সেসব ছবি বলাইবাবুর সৃজনশীলতাকে খুব একটা খুঁজিয়ে তুলতে পারে না। কিন্তু ঘরোয়া পরিবেশে অ্যামেচার ফটোগ্রাফারের তোলা ছবিতে মাল মেটেরিয়াল থাকে। যেমন ঝাড়গ্রামে গোবিন্দ দে নামে এক ব্যক্তির ছবিতে দেখা যাচ্ছিল ফুলের বাগানে দাঁড়িয়ে আছেন। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, হরেক ফুল চারপাশে। বলাইবাবু শুরু করে দিলেন। গোবিন্দবাবু ছিলেন পুষ্পপ্রেমী, অর্থাৎ বৃহৎ অর্থে প্রকৃতি প্রেমী। অনেকেই জানেন না, শুধু বাড়িতে নয়, তিনি রাস্তার ধারেও গাছ লাগাতেন। তার মন ছিল সবুজ এবং তিনি চাইতেন সবুজে ঢেকে যাক আমাদের পৃথিবী। আধুনিক সভ্যতার এই ভয়ঙ্কর দূষণের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন। তিনি শেষ নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু আমরা যাতে নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারি সেই চেষ্টাই করে গেছেন। তাই আমাদের যতদিন না শেষ নিঃশ্বাস পড়ছে, ততদিন তার কাছে ঋণী থাকবো। ব্যাস, বক্তৃতা সুপার ডুপার হিট। তবে মিসফায়ার কি হয় না? হয় হয়, তবে সংখ্যায় নেহাতি নগণ্য, যেমন হয়েছিল ধরণীশ্বর মণ্ডলের বেলায়। বলাইবাবু বলতে লাগলেন, ধরণীশ্বর এমন একজন মানুষ, যিনি ধরণী মানে পৃথিবী কেঁপে উঠলেও নিজে স্থির থাকতে পারতেন না। নেপালে, গুজরাটে, কাশ্মীরে যখন প্রবল ভূকম্প হয়, সেখানে তিনি সব ছেড়ে পৌঁছে গেছিলেন। দাঁড়িয়েছিলেন দুর্গত মানুষের পাশে। সরকার এনজিওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সব অসহায় মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। প্রাথমিকভাবে বলাইবাবুর মনে হয়েছিল বক্তৃতা হিট, কারণ বক্তৃতা শেষে ধরণীশ্বর বাবুর ছেলে পরমেশ্বর বলাইবাবুকে জড়িয়ে ধরেছিলেন। বলাইবাবু টের পেলেন পরমেশ্বর থরথর করে কাঁপছেন। তখনই কানে এলো একটা মন্তব্য। পিছন থেকে কেউ একটা বলল, হরি বল, ধরনী দ্বিধা হও। শুনে বলাইবাবু কেঁপে উঠলেন। যাই হোক, শেষ পর্যন্ত অবশ্য টাকা করে ঠিকঠাকই পেয়েছিলেন। আর একবার হয়েছিল তারও গলুইয়ের বেলায়। নাম এবং পদবি অতীব ভেদভেদে।
পেশার জায়গায় লেখা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। কিন্তু বলাইবাবু জানতে পেরেছিলেন উনি আসলে বর্ডারে স্মাগলিং আর গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত, এবং ওনার মৃত্যুও হয় বিএসএফ এর গুলিতে। তাই পেশা নিয়ে বলাটাও রিস্কি। অগত্যা ছবিতে দেখা যাচ্ছিল একটা নদীর সামনে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন সন্ডা মার্কা চেহারার তারক। নদী আর জল দেখে যেন হালে পানি পেলেন বলাইবাবু। শুরু করে দিলেন, মাত্র 61 বছর বয়সে উনি চলে গেছেন। আজকালকার দিনে স্বল্প আয়ুই বলা চলে, কিন্তু ওই স্বল্প আয়ুষ্কালেই বহু জীবন বাঁচিয়েছেন। উনি যখন 13 বছরের কিশোর, তখন 3 বছরের এক শিশুকে পুকুর থেকে উদ্ধার করেছিলেন। ওনার যখন 20 বছর বয়স, তখন বাগনানের কাছে রূপনারায়ণে এক মর্মান্তিক নৌকাডুবি হয়। যুবক তারকবাবু উত্তাল নদীতে ঝাঁপ দিয়ে 15 জন মানুষের সলিল সমাধি রুখে দেন। তারপর ওনার 33 বছর বয়সে ঘাটালে ভয়ানক বন্যা হয়। গোটা ঘাটাল জলের তলায়। সেই সময় নৌকা করে ঘাটালে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে অগণিত বানভাসী মানুষকে উদ্ধার করেন। এইভাবেই একটার পর একটা জলে ডোবা কেস। কখনো গঙ্গার সাড়াসাড়ির বান, কখনো মুন্ডেশ্বরী নদীর ভাঙন। ঠিক সময় জলে ঝাঁপ দিতেন তারকগুলি মহাশয়, আর উদ্ধার করে আনতেন বিপন্ন মানুষকে। বলাইবাবু শেষ করলেন এই বলে যে প্রকৃতপক্ষে উনি মানুষ নন, দেবতা। আরো নিখুঁত করে বললে হয় জলদেবতা। এই বক্তৃতা শেষে শুধু হাততালি নয়, বেশ কিছু শ্রোতা মুখে আঙুল ঢুকিয়ে সিটিও দিল। প্রথম থেকেই স্মরণ সভায় এমন কিছু মানুষকে দেখেছিলেন যাদের দেখলেই বুক কেঁপে ওঠে। হাতে বালা, গলায় রুমাল, চোখে সানগ্লাস, উদ্ভট সব চুলের ছাঁট, সেই চুলে রংবাহারি কারুকাজ। সম্ভবত তারকবাবুর স্মাগলিং এর স্যাঙাত। এদের মধ্যে থেকেই এসেছিল সিটিটা। প্রথমে বলাইবাবুর মনে হয়েছিল ঠিকই আছে, বক্তৃতা হিট। কিন্তু মাইক্রোফোন ছেড়ে একটু সামনের দিকে এগোতেই বলাইবাবুর কানে এলো কেউ একজন তারকগুলো এর ছেলেকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, তোমার বাবার এই সব মহান কীর্তি এত তুমি জানতে কতটা? ছেলে বলল, দেখুন, আমি যতদূর জানি বাবা সাঁতারই জানতেন না। ছেলের গলায় যেন কিছুটা বিরক্তি। আর রিস্ক নেননি বলাইবাবু। বাকি পেমেন্ট না নিয়ে দৌড়ে গাড়িতে গিয়ে বসেছিলেন। ড্রাইভারকে বলেছিলেন জোরে চালাও, কারণ তিনি শুনেছিলেন তারকবাবুর ছেলেও নাকি বাবার লাইনে নেমেছে। তো বেশ চলছিল, আরো বেশি বেশি করে ফাটছিল বলাইবাবুর নাম। কানাইবাবুর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। কানাইবাবু বাল্যবন্ধুকে জড়িয়ে ধরে বলেন, ওরে বলাই, তুই আমাদের গর্ব। তোর জন্য সত্যি অহংকার হয়। কত নাম তোর। বলাইবাবু বললেন, নাম তো তোরও। আরে দূর দূর। কানাইবাবু বলেন, আমাকে তো শুধু আশপাশের 5-7টা এলাকার মানুষ চেনে, আর তোর নাম বাংলার ঘরে ঘরে। এই তো তুই আমার বন্ধু জানতে পেরে পার্টির ওপর মহল থেকে আমাকে ফোন করেছিল, আপনার বন্ধুকে দলে টানুন, আমাদের বুদ্ধিজীবী সেলে নিয়ে আসুন। আসবি ভাই? আসলে আমাদের বুদ্ধিজীবী সেলকে আরো স্ট্রং করার চেষ্টা চলছে। প্লাস তুই এলে আমার কিছুটা সুবিধা হয়। তোর সুবিধে মানে? বলাইবাবু বিস্মিত। কানাইবাবু বললেন, তোকে তো বলেইছি, পার্টিতে এখন আমি কিছুটা কোণঠাসা। তোকে বুদ্ধিজীবী সেলে নিয়ে যেতে পারলে বেশ কিছুটা মাইলেজ পেয়ে যাব। সামনে ইলেকশনের টিকিটটা শিওর হয়ে যায়। বলাইবাবু পড়ে গেলেন মহা দোটানায়। আবার পার্টি পলিটিক্স? এখনো সেই মারের স্মৃতি দগদগে, এখনো নাকের হাড় বাঁকা। এদিকে খুব করুণ চোখে তার দিকে তাকিয়ে আছেন কানাইবাবু। তখনকার মতো রেহাই পেতে বলাইবাবু বললেন, আচ্ছা, কিছুদিন ভাবি, তারপর তোকে জানাবো। কিন্তু নিয়তির এমনই পরিহাস যে তার পরের দিনই খুন হয়ে গেলেন কানাইবাবু। পার্টি অফিস থেকে রাত্রে বাড়ি ফিরছিলেন, সঙ্গে পার্টির ছেলে ছোটন। হঠাৎ সেই হেলা বটতলার মোড়ে একদল মানুষ ঘিরে ধরে দুজনকে। কানাইবাবুর কাছে মেশিন ছিল, লোডের মেশিন ছাড়া উনি বেরোন না। কিন্তু মেশিন বের করার আগেই খুন হয়ে যান কানাইবাবু। ছোটন কোন রকমে পালিয়ে আসে। সেদিন বারাসাত থেকে বক্তৃতা দিয়ে ফিরছিলেন বলাইবাবু। রাত 12টা নাগাদ খবরটা পেলেন। মনটা ভারী খারাপ, তাই গাড়ি ঘুরিয়ে সোজা হসপিটালে চলে এলেন। মন বলছিল নিজের দলেরই কোনো গোষ্ঠীর কাজ, কিন্তু ডেড বডি দিকে চমকে উঠলেন। গলায়, বুকে, পেটে স্ট্যাব। আতঙ্কে চোখ বুজে ফেললেন বলাইবাবু। কানাই তো বলেছিল না তার গোষ্ঠী ছুরি খুঁড়ে বিশ্বাসী? হাসপাতালের বাইরে এলেন বলাইবাবু। পার্টির ছেলেরা স্লোগান দিচ্ছে,
কানাই কাস্ট অমর রহে, কানাই কাস্ট তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি চলে এলেন বলাইবাবু। ঘটনা ঘটলো দিন 10 পর। অপঘাতে মৃত্যু, তাই 3 দিনের শ্রাদ্ধ শান্তি মিটে গেল। তারপর আমড়াহাটি অঞ্চল থেকে বড় করে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এলাকার সব গোষ্ঠী নাকি মিলেমিশেই করছে। স্মরণ সভা হবে সেই নেতাজি সংঘের মাঠে, যে মাঠে জীবনে প্রথম পার্টি মিটিং এ গিয়ে ধোলাই খেয়েছিলেন বলাইবাবু। পার্টির জেলা স্তরের, রাজ্য স্তরের হেভিওয়েট সব নেতারা আসবেন। শোনা যাচ্ছে দপ্তরহীন এক মন্ত্রীও আসতে পারেন। বলাইবাবুই একমাত্র অরাজনৈতিক মানুষ, কিন্তু পোস্টার ফ্লেক্সে নেতা মন্ত্রীদের পাশে খুব গুরুত্ব দিয়ে ছাপা হচ্ছে বলাইবাবুর নাম। মাইকে অ্যানাউন্স হচ্ছে, এদের সঙ্গে থাকছেন বক্তা শ্রী বলাই চোংদার মহাশয়। তিনি স্বর্গত কানাই কাস্টের বাল্যবন্ধু। অনেক অজানা কথা, ইত্যাদি ইত্যাদি। ওই দিন অন্য যেসব বুকিং ছিল সব ক্যান্সেল করে অ্যাডভান্স ফেরত দিয়ে দিয়েছেন বলাইবাবু। স্মরণ সভার আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর বারান্দায় ইজি চেয়ারে চোখ বুজে বসেছিলেন বলাইবাবু। সেদিন 4টে বক্তৃতা ছিল, তাই একটু তাড়াতাড়ি ফিরেছেন। ইজি চেয়ারে আজ শোয়া হয়ে পরের দিনের কথা চিন্তা করছিলেন। স্পষ্ট কানে বাজছিল কানাইবাবুর সেই কথাগুলো। একদিন মজা করে বলেছিলেন, ওরে বলাই, আমি মরলে তুই কিন্তু অবশ্যই বক্তৃতা দিস। যতবার মনে পড়ছে কথাগুলো ততবার চোখে কেবলই জল এসে যাচ্ছে তার। পরের দিন কি বলবেন সে কথাই ভাবছিলেন। স্মরণ সভায় বক্তৃতা দেওয়া আর নকুল নাগের সন্দেশ মুখে ফেলা একই ব্যাপার তার কাছে। কিন্তু কাল পেশাদারিত্বের কোনো প্রশ্ন নেই। যা বলবেন অন্তর থেকে বলবেন। পরোপকারী, সৎ, মহৎ এসব তো বলবেনই, সবাই বলবেন। তিনি বরং এর পরেই চলে যাবেন শৈশব কৈশোরের দিনগুলোই। খেলাধুলো, দুষ্টুমি, পুকুরে সাঁতার, আমজাম চুরি, স্কুলে নীল ডাউন, স্যারের হাতে পিটুনি, এইসব। এগুলো তার থেকে ভালো কেউ জানে না। ঠিক সেই সময় বারান্দার কোণ থেকে কে যেন বলে উঠল, বলাই। বলাইবাবু একটু চমকে উঠলেন। বললেন, এই কে? আমি রে বলাই। আরে আমিটা কে? বন্ধুর গলাটা চিনতে পারছিস না? আমি কানাই রে। বলাইবাবুর মনে হলো তিনি জমে বরফ, বারান্দায় নয় ইগলুর ভেতর বসে আছেন। এই তুই? কোন রকমে বললেন বলাইবাবু। নিজের গলা নিজের কানেই বেখাপ্পা ঠেকলো। এস্কিমোদের গলা কি এমনই হয়? বলাই, তুই ভয় পাচ্ছিস? বলাইবাবু কাঁপা গলায় বললেন, হ্যাঁ মানে বলাই বাহুল্য। আরে আমি তোর সেই ছোটবেলার বন্ধু, আমাকে ভয় পাচ্ছিস? আর শোন, ভূতেরা মানুষের কোনো ক্ষতি করে না, তারা নিজেদের সমস্যা নিজেরাই জেরবার। এই তো দেখ না, ভূত হয়ে আমি ধনে প্রাণে মারা পড়ছি। বলিস কি রে? বলাইবাবু বললেন। ততক্ষণে ভয়টা কেটে গেছে তার। গলায় সেই এস্কিমো এফেক্ট আর নেই। হ্যাঁ রে ভাই, একেবারে মরে যাচ্ছি। বলাইবাবু বললেন, কিন্তু মানুষ তো মরেই ভূত হয়, ভূত মরে কি মানুষ হয়? আচ্ছা, তুই কি আবার মানুষ হচ্ছিস? মানে আবার জন্মাচ্ছিস? শোন না, আমার ছেলের তো বিয়ে হয়েছে, ওদের তো বাচ্চা কাচ্চা হবেই। তুই তাহলে আমার নাতি হয়ে আয়, দুজনের বন্ধুত্ব হবে। দাদু নাতি তো বন্ধুই হয়। বলার সঙ্গে সঙ্গেই একটু ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। বলাইবাবু অবাক, এই ভ্যাপসা গরমে ঠান্ডা হাওয়া, বৃষ্টি টিষ্টি হবে নাকি? তখনই কোণের অন্ধকার থেকে ভেসে এলো, না রে, বৃষ্টির কোনো আশা নেই। ওটা আমার দীর্ঘশ্বাস। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস একটু ঠান্ডাই হয়। বলাইবাবু বললেন, কেন দীর্ঘশ্বাস ফেললি কেন? তোর কথা শুনে মনটা হায় হায় করে উঠলো। আহারে, যদি সত্যি এমনটা হতো! কিন্তু এ মরা সে মরা নয়, তাহলে তো বেঁচে যেতাম। এ হচ্ছে টর্চার, মানে র্যাগিং ধরনের বলতে পারিস। টর্চার? কারা টর্চার করছে? আগে যারা ভূত হয়েছে। আরো স্পষ্ট করে বললে, আমার কারণে। বুঝলাম না। বললেন বলাইবাবু। এই শোন, তোর কাছে এখন সত্যিটা স্বীকার করতেই পারি, আমার কীর্তি কেলেঙ্কারি তো কম নয়। তবে দেখ, রাজনীতি করতে গেলে হয়ে যায় এগুলো। যেমন ধর, টোকাপুরে যে ঝুপড়িতে আগুন লাগলো, 6 জন মারা গেল, সেটা তো আমারই কাজ। এক প্রমোটারের সঙ্গে সাঁট করে আমার ছেলেদের দিয়ে আমি করিয়েছিলাম। তারপর ওই যে বাসন্তীনগরে দাঙ্গা, 11 জনের প্রাণ গেল, কলকাঠি তো আমিই নেড়েছিলাম। শুনে একটু চুপ করে থাকলেন বলাইবাবু। কানাইবাবু ওরফে ভূত কানাই বললেন,
কিরে, খুব ঘেন্না হচ্ছে তো? ভাবছিস বন্ধু কত নোংরা ছিল? এবার বলাইবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না তা নয়, আমি জানি পলিটিক্স করলে অনেকেই কম বেশি এমন সব কাজ করে, কিন্তু তোর প্রবলেম হচ্ছে কেন? হচ্ছে এই জন্যেই সব কটা মোড়ে ভূত পেতনি হয়ে এখানে আগে থেকেই আছে। ওরা সব জোট বেঁধেছে, সবাই একজোট হয়ে টর্চার করছে আমার উপর। যেমন ধর, আশেপাশের দু একটা অঞ্চল পার্টি মিটিং এ আমার জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরা আমাকে ওই সময়টায় এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রাখে। রশিদপুর অঞ্চলে গতকাল ছোটখাটো একটা স্মরণ সভা হয়। ওহ, সে কি অত্যাচার! কেউ খুলিতে গাঁটটা মারছে, কেউ চলে ঘুষি মারছে, আর বাচ্চাগুলো তো আরো শয়তান। ওপরে হাত পাচ্ছে না বলে হাঁটু টার্গেট করছে। খুলির এক জায়গায় চটে গেছে, হাঁটুর ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। বলাইবাবু বললেন, ইস, আহারে, মরেও শান্তি নেই। ঠিক তাই। শোন, তোর কাছে আমার একটা অনুরোধ আছে। কাল তো আমার স্মরণ সভা, বড় করেই হচ্ছে দেখছি। নেতা মন্ত্রী যতই আসুক, তোর কথা শুনতেই বেশিরভাগ লোক আসবে। তুই সত্যি কথাগুলো বলে দিস ভাই। মানে? মানে আমার কীর্তিকলাপগুলো, খুন জখম সব তোকে ধরে ধরে বলবো। তুই একটা লিস্ট বানিয়ে নিস, তারপর মঞ্চে উঠে বলে দিস। তবে যদি এদের টর্চার থেকে কিছুটা রেহাই পাই। অসম্ভব, বলাইবাবু বলে ওঠেন। তাহলে তো আমাকেও লাশ হয়ে যেতে হয়। আমার ভাই এক্ষুনি মরার কোনো ইচ্ছে নেই। কারি বা থাকে বল? তুই তো দলের নেতা মন্ত্রীদের ধর না। পাগল, ওরা সব এক একটা বিষ, আমার অ্যান্টি। প্রথমে বলবে পার্টির অপূরণীয় ক্ষতি হলো, তারপর দু একটা হাবিজাবি কথা বলেই চলে যাবে আরো বড় নেতাদের মহিমা কীর্তনে। এখন যদি ওরা জানতে পারে আমার সম্পর্কে ভালো কথা বললে আমি এখানে বাঁশ খাবো, তাহলে বাড়তি সময় নিয়ে হরিণ লুঠের মতো আমার প্রশংসা ছড়াবে। সুতরাং ও ভাবনায় গুলি মার। তুই একমাত্র আমায় বাঁচাতে পারিস ভাই, প্লিজ। না, বাল্য বন্ধুর অনুরোধ রাখা সম্ভব হয়নি বলাইবাবুর। সেদিন রাতেই তিনি গৃহত্যাগ করলেন। ফোন অফ। গিন্নিকে বলে গেলেন, যেই খোঁজ করুক না কেন, একটা কথাই বলবে, কি জানি সকালে উঠে দেখি ঘর ফাঁকা। বনলতা দেবী তেমনটাই বলেছিলেন সবাইকে। অনেকে বলল, থানায় একটা মিসিং ডায়েরি করুন। বনলতা দেবী বললেন, করা হয়েছে, পুলিশ খোঁজ চালাচ্ছে, পেলেই জানাবে। মাস 6 পরে বলাইবাবুকে মৃত ধরে নিয়ে পাড়ার ছেলেরা একটা স্মরণ সভা করে। বনলতা দেবীকে যেতে অনেক অনুরোধ করা হলেও তিনি যাননি। কিছুদিনের মধ্যেই বাড়িটারি বিক্রি করে ছেলে বৌমাকে নিয়ে কোথায় যেন চলে যান। না, তাদের জন্য থানায় কোনো মিসিং ডায়েরি হয়নি। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা মজার গল্প বক্তা বলাই নিরুদ্দেশ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।